হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দুর্নীতি দমন কমিশনের ঝটিকা অভিযানে আজ এক প্রভাবশালী নেতার গোপন গুদামের সন্ধান পাওয়া গেছে। সরকারি ত্রাণ আত্মসাতের এই ঘটনায় কার কার নাম আসছে তা এখনো প্রকাশ। মরা বুড়িগঙ্গাকে প্রাণ ফেরাতে আজ থেকে নেদারল্যান্ডসের একটি বিশেষজ্ঞ দল নদী খননের কাজ শুরু করেছে। এই প্রকল্প সফল হলে ঢাকার চেহারা কিভাবে বদলে যাবে তা কল্পনাতীত। আজ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকে গ্রাহকদের টাকা উত্তোলনের ক্ষেত্রে নতুন সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তায় ঘোষণা কেন কার্যকর হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম দিল্লি সফরকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফায় দফায় আলোচনা চলছে। গঙ্গা পানি চুক্তি এবং জ্বালানি সংকট সমাধানে বড় ধরনের কোনো ঘোষণা আসতে পারে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এদিকে রাজধানীর উপকণ্ঠে একটি পরিত্যক্ত গুদামে সাবেক এক মন্ত্রীর ব্যক্তিগত আয়না ঘরের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে পাওয়া নথিপত্রের কাদের নাম রয়েছে তা নিয়ে জনমনে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে। রাজধানীতে বিদ্যুতের সংকট মোকাবেলায় আজ থেকে আবারও মার্কেট ও দোকানপাট বন্ধের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নিয়ম অমান্যকারীদের জন্য কি শাস্তি থাকছে তা স্পষ্ট করছে ডিএনসিসি। আগামী স্থানীয় নির্বাচনগুলোকে আরও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন আজ নতুন কিছু প্রস্তাবনা পেশ করেছে। রাজনৈতিক দলগুলোর জন্য সেখানে বিশেষ কি শর্ত রাখা হয়েছে তা নিয়ে জল্পনা চলছে। রাজধানীতে গ্যাসের সংকট চরমে, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। রমজান মাসের সামনে রেখে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মিলছে ভিন্ন চিত্র। পেট্রো বাংলা কি পারবে এই সংকট নিরসন করতে? চিনিকলের জমি নিজেদের দাবি করে আন্দোলন, সংঘর্ষে আহত 3। গাইবান্ধার গোবিন্দগঞ্জের চিনিকলের জমির মালিকানা ফেরতের দাবিতে আন্দোলনরত দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী সহ 3 জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলায় জয়পুর পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর চিনিকলের 1862 একর জমি বাপ দাদারা দাবি করে। ওই জমির মালিকানা ফেরতের দাবিতে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এই আন্দোলনের সাঁওতালরা সহ স্থানীয় বাসিন্দারা যুক্ত রয়েছেন। গত 1 এপ্রিল ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি নতুন কমিটি ঘোষণা করলে কমিটি 2 ভাগে ভাগ হয়ে যায়। বর্তমানে একটি নেতৃত্বে রয়েছে ফিলিমন বাস্কে, অন্যটির নেতৃত্বে জাফরুল ইসলাম। সর্বশেষ রোববার দুপুরে জয়পুর পাড়ায় ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছিল। সেখানে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অন্য গ্রুপের জাফরুল, স্বপন শেখ ও সাবুর নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা বলে দাবি করেন ফিলিমন বাস্কে। এতে সংঘর্ষের সূত্রপাত হয় এবং নারী সহ 3 জন আহত হন। তবে জাফরুল ইসলাম ও অন্যরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। জাফরুল বলেন, আমি শহরে আছি, ফোনে বিষয়টি নিশ্চিত হয়েছি। স্থানীয় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি হয়েছে 3টে। কার লোকজনের মধ্যে ঘটনা ঘটেছে আমরা তা। এদিকে বিচার বিভাগের জন্য আজ কালো দিন বললেন শিশির মনির। জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্তকে বিচার বিভাগের জন্য কালো দিন হিসাবে অভিহিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। এ সময় তিনি বিচারক ও বিচার বিভাগের কর্মকর্তাদের প্রতিবাদ হিসেবে কালো ব্যাচ ধারণের আহ্বান জানান। শিশির মনির বলেন, গত বছরের 2 সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বিচার বিভাগের জন্য একটি পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশনার আলোকে নভেম্বরে অধ্যাদেশ জারি হয় এবং 11 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সচিবালয় উদ্বোধন করা হয়। এমনকি এর আংশিক কার্যক্রম শুরু হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। কিন্তু আজ জাতীয় সংসদে সেই অধ্যাদেশ রহিত করার ঘটনাকে তিনি বিচার বিভাগের ইতিহাসে কালো অধ্যায় হিসাবে আখ্যা দেন। তার ভাষায়, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হাইকোর্টের রায় আপিল নিষ্পত্তির পর কার্যকর হবে। তবে এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে শিশির মনির বলেন, কোনো রায়ের উপর স্থগিতাদেশ না থাকলে তা মানা বাধ্যতামূলক। এদিকে স্বল্প সময়ে 133টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রে অনন্য নজির। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতায় রক্ষায় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির স্থাপন করেছে। মন্ত্রী রোববার দুপুরে বাংলাদেশের সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশ বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মন্ত্রী বলেন, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর 30 দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের আমলের অধ্যাদেশগুলো নিষ্পত্তির আইনি বাধ্যবাধকতা ছিল। পবিত্র ঈদ উল ফিতর ও শবে বরাতের দীর্ঘ ছুটির কারণে কার্যদিবস কম থাকলেও সংসদ সচিবালয়, আইন মন্ত্রণালয়, বিজি প্রেস ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের দিনরাত পরিশ্রমে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে। এদিকে আপত্তি সত্ত্বেও বিল পাশ করায় সংসদ অধিবেশন ওয়াকআউট করল বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 12তম দিনে আবার ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। গণবিরোধী বিল পাশের অভিযোগ তুলে বৃহস্পতিবার 5:56 মিনিটে তারা সংসদ অধিবেশন থেকে বের হয়ে যায়। ওয়াকআউটের আগে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বিরোধী দলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে একাধিক বিল পাশ করা হয়েছে, যার দায় তারা নিতে চান না। এ কারণে তারা সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এদিন জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা বেশ কয়েকটি অধ্যাদেশ হুবহু পাশ করা হয়। একই সঙ্গে কিছু অধ্যাদেশ বাতিল করে নতুন বিলও পাশ করা হয়েছে। এদিকে ব্যাংকের লেনদেনের ওপর কর আরোপের কথা ভাবছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ ও অতিরিক্ত সম্পদশালীর ওপর কর বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার। ব্যাংক লেনদেনের ওপর কর আদায় করা যায় কিনা সে বিষয়ে কাজ করছে এনবিআর। বৃহস্পতিবার চট্টগ্রামে সার্কিট হাউসে প্রাক বাজেট উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভা